এখন থেকে তুমি এখানেই তোমার বাবার সাথে আরামে থাকো। বাবা? কোন বাবা? আমি এই গ্রহের মালিক, আমিই তোমার আসল বাবা। আর রূপসীকে আমিই তোমাদের পৃথিবীতে পাঠিয়েছিলাম তোমাকে আনার জন্য। তোমার দিদি আসেনি কেন? আর রূপসী কোথায়? এটা আপনি কি বলছেন? আমি কিছুই বুঝতে পারছি না। আপনি এসব কেন বলছেন? শুধু আপনি আমাকে হীরাটা দেন, যাতে রূপসী ওর জগতে ফিরে আসতে পারে। আরে তোমাকে এখানে আসার জন্য কোনো হীরার দরকার হয়েছিল নাকি? হ্যাঁ, এই গ্রহের দরজা কি তুমি কোনো হীরা দিয়ে খুলেছো? হ্যাঁ, না, নিজে থেকেই খুলেছিল। শুধু একটা বক আমাকে সাহায্য করেছিল। ওই বকটাও গ্রহের ভেতরে আসেনি, তাই না? ভেতরে তুমি একাই এসেছো। রূপসী তোমাকে মিথ্যা বলেছে, ওর কোনো হীরাই হারিয়ে যায়নি। তোমাকে এখানে আনার জন্য আমিই ওকে পাঠিয়েছিলাম। তুমি চিন্তা করো না, কিছুদিনের মধ্যেই তোমার দিদিকেও রূপসী এখানে পাঠিয়ে দেবে। তুমি এখানে আরামে থাকো। আমার সাথে ছলনা হয়েছে। আপনি আমাদের এখানে কেন রাখতে চান? প্রত্যেক বাবা চায় যে তার সন্তান তার সাথে থাকুক। বাবা সারা জীবন যা অর্জন করেছে সন্তান তা ভোগ করুক। এতে ভুল কি? ভুল তখনই হতো যখন তোমাদের দুই বোনকে ভুলে আমি এখানে আরামে থাকতাম। মানছি যে অনেক বছর ধরে তোমাদের সাথে দেখা করিনি, কিন্তু এখন তো আমি তোমাদেরকে ডাকছি, তাই না? যাতে এই গ্রহে তোমাদেরও অধিকার হয়। হ্যাঁ, আর অন্যদিকে লাবণী এখনো না ফেরায় রুহি খুবই চিন্তিত ছিল। রূপসী, এখন প্রায় রাত হয়ে গেছে। লাবণী এখনো আসেনি। মাও কাজ থেকে ফিরে আসবে। আমি মাকে কি উত্তর দেব? তুমি বলো না, ও কখন ফিরবে? রূপসী কিছু বলার আগেই বাইরে থেকে লতার কণ্ঠস্বর ভেসে এলো। রুহি, লাবণী, তোমরা দুজন কোথায়? দেখো, আমি এসে গেছি। তাড়াতাড়ি খাবার দাও, আমার খুব খিদে পেয়েছে। আজ সকাল থেকে কিছুই খাইনি। বৃষ্টি শুরু হয়েছিল, তাই ভাবলাম তাড়াতাড়ি কাজ শেষ করে বাচ্চাদের সাথেই খাবো। মায়ের কণ্ঠস্বর শুনে রুহি দরজাটা ভালোভাবে বন্ধ করে দিল। এখন কি হবে? এখন তো মাও চলে এসেছে। তুমি চিন্তা করো না, উনি কিছুই বুঝতে পারবে না। লতা লক্ষ্য করল যে আজকে ওর ডাক শোনার পরও ওর মেয়েরা আসছে না, তাই ওর কিছুটা অদ্ভুত লাগলো। ও দরজার কাছে এসে দাঁড়ালো। দরজাটা ভেতর থেকে বন্ধ ছিল, আর কারোর অল্প অল্প কণ্ঠস্বর শোনা যাচ্ছিল। পায়ের শব্দ শুনে রুহি বুঝতে পারল যে মা ওর ঘরের বাইরে দাঁড়িয়ে আছে। রূপসী, তুমি লুকিয়ে পড়ো। মা তোমাকে দেখলে সর্বনাশ হয়ে যাবে। আমি বাইরে গিয়ে মাকে সামলাচ্ছি, তুমি এখানেই থাকো। রুহি দরজা খুলে বাইরে বেরোতেই লতা ওর দিকে এক দৃষ্টে তাকিয়েছিল। তুমি কি লুকাচ্ছ? না, কিছু না তো মা। আজ ঘরের দরজা বন্ধ ছিল কেন? আর লাবণী কোথায়? লাবণী? লাবণী তো কাঠ আনতে, জল আনতে। এইটুকু বলে ও চুপ হয়ে গেল। মিথ্যা বলতেই পারল না। আমি তোমাদের দুই বোনকে এতটা স্বাধীনতা দিইনি যে তোমরা ঘর থেকে বের হয়ে জল বা কাঠ আনতে যাবে। তোমাদের শুধু একটাই কাজ, ঘরে থাকা, ভালো ভালো খাওয়া দাওয়া করা, আরাম করা। আর সেজন্যেই গাছের ওপরে এই ঘর বানিয়েছি, যাতে তোমরা সহজে নিচে নামতে না পারো। এখন বলো, তুমি মিথ্যা বললে কেন? লতা দরজা দিয়ে ঘরের ভেতরে এলো। রূপসী ঘরের মধ্যেই দাঁড়িয়েছিল। রূপসীকে দেখে লতা বিচলিত হয়ে পড়ল। এটা হতে পারে না, তুমি এখানে আসতে পারো না। কিন্তু এখন তো চলে এসেছি, আর তোমার একটা মেয়েকে ওখানে পৌঁছেও দিয়েছি, যেখানে ওর যাওয়ার কথা না। তুমি মিথ্যা বলছো। আমার মেয়ে ওখানে যেতে পারে না। আমার মেয়েরা আমাকে না বলে কিছুই করে না। আমি ওদের প্রতিদিন প্রতি মুহূর্তে শুধু এটাই শিখিয়েছি, যাতে আমাকে না বলে ওদের কিছুই না করতে হয়। আর আমার মেয়েরা আমার গর্ব। রুহি, তোমার মাকে একটু বলো। রূপসী মা, তোমরা কি একে অপরকে চেনো? খুবই ভালো করে। আরে বলো না লতা। লতা পাগলের মতো সব জায়গায় লাবণীকে খুঁজলেও ওকে কোথাও খুঁজে পেল না। লতা মাটিতে এমনভাবে বসে পড়ল যেন ওর গোটা পৃথিবী ওলটপালট হয়ে গেছে। মা, বলো না কি হয়েছে? সরে যাও তুমি। তুমি তাই করেছো যা আমি চাইনি। আজ আমার 19 বছরের প্রচেষ্টা নষ্ট হয়ে গেল। কিছুক্ষণের মধ্যেই ওর অবস্থা খুবই খারাপ হয়ে গেল, আর রূপসী এক রহস্যময় হাসি নিয়ে ওর দিকে তাকিয়েছিল। কেউ কি আমাকে বলবে এখানে কি হচ্ছে? তুমি কি জানতে চাও 19 বছর আগে কি হয়েছিল? লতা রুহিকে সেই সব কথা বলতে শুরু করল।
যা ও ১৯ বছর আগে কোথাও পুঁতে রেখেছিল। সুবীর একজন সাধারণ ব্যবসায়ী ছিল, সেজন্য ওর জীবিকা ক্রমশ কঠিন হয়ে পড়ছিল। একদিন ও গ্রামের এক লোকের কাছে কাপড় নিয়ে গেল। কাকা, কাকিকে একটু ডাকুন না, উনি আমাকে নতুন নতুন রঙের শাড়ি আনতে বলেছিল। আমি অনেক কষ্ট করে শাড়ি তৈরি করে এনেছি। হ্যাঁ, আরে বাবা, তোমার কাকির গত সপ্তাহেই মৃত্যু হয়েছে। এখন এই বাড়িতে ৪০ দিন পর্যন্ত কোনো নতুন কাপড় কেনা হবে না। বাবা, তুমি কাপড়গুলো অন্য কোথাও বিক্রি করো। কি? এটা কেমন কথা বলছেন আপনি? কাকির কথাতে আমি উনার পছন্দের কাপড় বানিয়েছি, লোকেদের কাছ থেকে টাকা ধার নিয়ে এই কাপড়ের রং সুতায় খরচ করেছি। এখন এখন আমার থেকে এই কাপড় কেউ নেবে না, সবাই তো নিজের নিজের পছন্দের কাপড় চায়। বৃদ্ধ লোকটি কিছু না বলে ভিতরে চলে গেল। সুবীরের দরিদ্রতা আর পরিশ্রম ওকে নিঃস্ব করে রেখেছিল। ও কাপড়ের পুটলি নিয়ে বাড়ির দিকে রওনা দিল। পথেও দেখল এক বৃদ্ধ মাটিতে পড়ে শেষ নিঃশ্বাস গুনছিল। হয়তো ইনি কোনো সমস্যায় রয়েছে। সুবীর তার কাছে গেল। বাবা, আপনার কিছু লাগবে নাকি? আরে বাসা, আমাকে আমার গ্রহে পৌঁছাতে হবে। আমার বক আজকে আমার ডাক শুনতে পারছে না। ও সম্ভবত আমাকে খুঁজে পাচ্ছে না। বাসা, তুমি কি আমাকে আমার বক পর্যন্ত পৌঁছে দিতে পারো? আপনি গ্রহে থাকেন তার মানে? হ্যাঁ বাসা, আমি একটা কাজে পৃথিবীতে এসেছিলাম আর পথ হারিয়ে ফেলেছি। আমার বক আমার থেকে দূরে চলে গেছে। তুমি কি আমাকে ওই মিনার পর্যন্ত নিয়ে যেতে পারো? ছায়াপুর গ্রাম থেকে যে মিনারটা দেখা যায়। হ্যাঁ বাসা। ছায়াপুর গ্রাম তো এখান থেকে অনেক দূরে কাকা, আপনি যেতে পারবেন না। আচ্ছা, আপনি একটা কাজ করুন, আমার পিঠে উঠে পড়ুন, আমি আপনাকে মিনারে পৌঁছে দেব। চলো, এসো কাকা। সুবীর ওই বৃদ্ধ লোকটাকে মিনার পর্যন্ত নিয়ে যায়। তৎক্ষণাৎ ওখানে একটা বক আবির্ভূত হয়। মালিক, আপনি কোথায় চলে গিয়েছিলেন? আমি আপনাকে কত জায়গায় খুঁজেছি। আমি রাস্তা হারিয়ে ফেলেছিলাম। যদি এই সুবীর না থাকতো তাহলে আমি এখানে আসতেও পারতাম না। এখন চলো, তাড়াতাড়ি চলো। বৃদ্ধ লোকটি বকের পিঠে উঠে বসল, কিন্তু সে এতটাই দুর্বল হয়ে গিয়েছিল যে ঠিকমতো বসতেও পারছিল না। শোনো মানব, তোমাকে সৎ মনে হচ্ছে। ইনি হলেন আমাদের গ্রহের মালিক। এনার কিছু হয়ে গেলে সম্পূর্ণ গ্রহের ভারসাম্য নষ্ট হয়ে যাবে। তুমি আমাদের মালিককে ধরে বসে থাকো, যাতে পড়ে না যায়। ধরো, বসো।